গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ মি শান্তা ফ্রম ওয়েভার্স কিচেন। আজকে সকালটা যেমনটা সুন্দর ঠিক তেমনই কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো। তার কারণ হলো আজকে আমি যাচ্ছি সেখানে গেলে আমার মন এমনিতে অনেক বেশি ভালো হয়ে যায়। তো কোথায় যাচ্ছি একটু পরে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গোলাপি এখন ট্রেনে না, শান্তা এখন ট্রেনে, আর আমি আজকে যাচ্ছি আমার নানু বাড়ি ভৈরবে, যেটা কিনা নরসিংদীর ঠিক পরের স্টেশনটাতে। আর সকালবেলা যেহেতু ট্রেনে উঠেছি, আমার ট্রেন ছিল 8:30টার দিকে, তো একটু চা না খেলে কেমন জানি লাগছিল, তাই আমি চা নিয়ে নিয়েছি। আমি নানু বাড়িতে বেসিক্যালি আজকে থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগে গিয়েছিলাম। করোনার সময় আর কিছু প্রবলেমের কারণে যাওয়া হয়নি, তাই ভাবলাম আর যেহেতু বাড়িতে একটুখানি অনুষ্ঠান আছে একটা, তাই যাওয়াই যাক, আর আপনাদের সাথে ছোটখাটো একটু ব্লগের মতো করে শেয়ার করা যাক। আমি ট্রেন থেকে নেমে অলরেডি অটোরিকশা নিয়ে নিয়েছি। আমার ঢাকা থেকে ভৈরব আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 55 মিনিটের মতো, প্রায় 2 ঘন্টার মতোই বলা যেতে পারে। আর এখানকার অটোগুলো দেখতে পাচ্ছেন খুব একটা খোলামেলা, আর ঢাকাতে আমরা যে অটোরিকশাগুলো পেয়ে থাকি বা আমরা উঠে থাকি ওইগুলোর মতন একদম সম্পূর্ণ ডিফারেন্ট। এটা হলো ভৈরবের সেই খুব পরিচিত একটা কবরস্থান। আমি অলরেডি দোয়া পড়ে নিয়েছি। আর এটা হলো আমার নানু বাড়ি। আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিও করে শেয়ার করে দেখাচ্ছি। এটা হলো আমার নানু বাড়ির উপরের ছাদ, যেখানে কিনা আমার মামিরা অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে। এখানে কিন্তু একদম ফ্রেশ পুদিনা পাতা দেখতে পাচ্ছেন, একবারে ফ্রেশ পুদিনা পাতা। এটা দিয়েই কিন্তু আমি অবশ্যই চা বানিয়ে খাবো। আমার খুবই পছন্দ পুদিনা পাতার চা, আর আমার দেখি খুব ভালো লাগছে। এখানে হলো এটাকে কি পাতা বলে আমি নট শিওর। আর এদিক থেকে হলো প্রায় অনেক শাক সবজি, এটাকে কি পুঁই শাক, তারপর হলো এদিক থেকে আম গাছ, পেয়ারা গাছ, তারপর হলো বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রেখেছে। ওপাশটাতে দেখা যাচ্ছে যে অ্যালোভেরা গাছ লাগিয়েছে, ধনে পাতা, মিষ্টি কুমড়া, মোটামুটি সব ধরনের গাছই হলো ছাদের মধ্যে লাগিয়ে রেখেছে আমার মামিরা। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর আমি যেহেতু 2 বছর আসি নাই, তাই অনেকটা চেঞ্জ মনে হচ্ছে। আর আমি যখন এসেছিলাম লাস্টবার তখন কিন্তু এত কিছু ছিল না। আর দেখতেই পাচ্ছেন ছাদের উপরে টবের মধ্যে ঢেঁড়স গাছ লাগিয়েছে। এটা নিয়ে আর কথা নাই বলি। যখন আমি ঢেঁড়স নিয়ে কোনো কিছু বলতে যাব, আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বেশি পচানো শুরু করবে কিছু রিজনের কারণে। আর আজকে আমি নানু বাড়িতে এসেছি যে রিজনটা, সেটা হলো আমার কাজিনের খাত্তার অনুষ্ঠানে আমরা এসেছি। ওকে আমরা হলুদ দিচ্ছি। দেখো ছোট বাচ্চা খুব সুন্দর করে বসে আছে, ওকে আমরা সবাই হলুদ মাখাচ্ছি। আর আমি যে ছাদটাতে গিয়েছিলাম ওইটাতে আবার যাওয়া যাক। এখানে হলো আগামীকালকের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে। আমি একটু দেখিয়ে দিই, যেহেতু একটু লাইটের সংকট এখানে। এটা হলো আমার আরেকটা মামার বাসা। আমরা একই বাড়িতে থাকি কিন্তু আলাদা আলাদা বিল্ডিং। এখানে হলো যে ছাদটা দেখিয়েছিলাম, এটাকে খুব সুন্দর করে প্যান্ডেল করে ফেলেছে অলরেডি। যেহেতু একটু লাইটের সমস্যা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আর সকালবেলা হলো খুব রান্না বান্নার আয়োজন হবে, যেখানে হলো এখানে অনেক চেয়ার রেখে দিয়েছে। তো সকালের জন্য ওয়েট করি। এখন বাজে প্রায় সকাল 6টা থেকে 6:30টার মধ্যে। অলরেডি কিন্তু ওনারা চুলা বানিয়ে হাঁড়ি পাতিল অলরেডি বসিয়ে দিয়েছে। এটা হলো গ্রামের সচরাচর যে কলপাট থাকে, যেটাকে আমরা বলি কলপাট, ঠিক পাশে এরকম করে টিন দিয়ে বেড়া করে নিয়েছে, যেন হলো এখানে রান্না টান্না করা হয়, বা আমার নানু বাড়িতে যখন কোনো প্রোগ্রাম হয় এখানেই সচরাচর রান্না করা হয় সব কিছু। এখন রোস্ট রান্না হবে। আমি আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করছি। তেলটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ফুটন্ত গরম তেলের মধ্যে কিন্তু চিকেনগুলা জাস্ট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল 10 মিনিট, তারপর কিন্তু ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওনারা কি রোস্টের মধ্যে কোনো কালার ইউজ করে কিনা। আমরা সচরাচর যে জর্দার কালারটা ইউজ করে থাকি, তো আমাকে বললো যে ওনারা নাকি কোনো কালার ইউজ করতে হবে না। এই যে ফুটন্ত গরম তেলের মধ্যে যেটা দিয়েছে চিকেনগুলো, এতেই নাকি অনেকটা সুন্দর কালার চলে আসবে। আর চিকেনগুলোকে বেশি নাকি ভাজতে হবে না, 3 থেকে 4 মিনিটের মতো চিকেনগুলো ভেজে নিলে নাকি সম্পূর্ণ কালারটা চলে আসবে, রোস্টের যে আসল কালারটা থাকে সেটাই নাকি চলে আসবে। তো চলুন কিছুক্ষণ ওয়েট করে দেখা যাক চিকেনের মধ্যে কি পরিমাণ কালার আসছে। অলরেডি কিন্তু চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। ওনারা 2টা ভাগে ভাগ করে তারপর ভেজে নিয়েছে চিকেনগুলো। এছাড়া আরেক ধাপ
অলরেডি চিকেন ভাজা শেষ, সুন্দর পরিষ্কার একটা বলে নামিয়ে রেখেছে চিকেনগুলো। দেখতে পাচ্ছেন কোনো কালার ইউজ করা ছাড়াই কিন্তু চিকেনগুলো। আর এখানেও হলো পেঁয়াজ আদা রসুন বাটা আছে, সরিষা বাটা আছে, জয়ফল জয়ত্রী, পোস্তদানা, কাজু বাদাম, কাঠবাদাম। এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কাঠবাদাম কাজু বাদাম বাটা, তারপর হলো উপরের বোলটাতে হলো পোস্তদানা বাটা। আর এই সম্পূর্ণ চিকেনগুলো কিন্তু উইদাউট এনি ফুড কালার ওনারা রান্না করবে। এই তেলটা কিন্তু চিকেনের ভাজার যে তেলটা সেটা দিয়েই কিন্তু আজকে রোস্টটা রান্না করা হবে। ওনারা প্রথমে এখানে দিয়ে দিচ্ছে হলো যে আস্ত যে গোটা মশলাগুলো থাকে, তেজপাতা, এলাচি, দারচিনি সব কিছু। আমি টোটাল সাউন্ডটা হলো মিউট করে দিয়েছি, যার কারণ হলো আশেপাশে অনেক নয়েজ হচ্ছিল, আপনারা কোনো কথাই বুঝতে পারবেন না ক্লিয়ারভাবে, তাই আমি টোটাল ভিডিওটা নয়েজ ফ্রি করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ওনারা দিয়ে দিল হলো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে কিন্তু খুব অল্প আছে ভাজতে হবে ধীরে ধীরে। আর এখানে দিয়ে দিয়েছে হলো রসুন বাটা এবং অল্প পরিমাণে আদা বাটা। এখন এই পেঁয়াজ আদা রসুন এবং আস্ত মশলাগুলোকে আস্তে আস্তে করে ওনারা ভেজে নিবে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ভাজার সময় পেঁয়াজটা যেন কোনোভাবে পুড়ে না যায়। অনবরত কিন্তু ওনারা আমাকে বলেছিল যে অনবরত নাড়তে হবে, কোনোভাবে পেঁয়াজটা পুড়লে হবে না। আর একটু পরে কিন্তু পেঁয়াজের কালারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়নি, কিন্তু সম্পূর্ণ ব্রাউন কালার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পেঁয়াজের রংটা। বোলের মধ্যে কাজু বাদাম এবং কাঠবাদাম যেটা বাটা থাকে সেই কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা দিয়ে দিল। এখানে দিয়ে দিচ্ছে হলো জয়ত্রী বাটা, আর এরপর দিয়ে দিচ্ছে পোস্তদানা এবং জয়ফল বাটা। এখন এর মধ্যে দিয়ে দিল সাদা সরিষা। ওনারা প্রায় 80 জনের মতো লোকদের জন্য রান্না করছে। আর এখানে সামান্য আরও একটু পেঁয়াজ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে সামান্য হলুদের গুঁড়ো ইউজ করেছে, যেহেতু অন্য কোনো ফুড কালার ইউজ করবে না। আর এটা সম্পূর্ণ কিন্তু ঝাল রোস্ট হবে, কোনো মিষ্টি যে রোস্টটা খেয়ে থাকি আমরা সেটা না। আর এখানে পরিমাণ মতো টেস্টিং সল্ট ইউজ করছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন ওনারা ইউজ করছে এখানে লাল গুঁড়ো মরিচ, একদম লাল। আর এই পর্যায়ে ওনারা আরও একটু হলুদ দিয়ে দিচ্ছে, যেহেতু হলুদের পরিমাণটা একটু কম লাগছিল তাই আরেকটু হলুদ দিয়ে দিচ্ছে। এখন ওনারা এর মধ্যে দিয়ে দিবে হলো পরিমাণ মতো লবণ। এখন এই মিশ্রণটাকে সম্পূর্ণটা ঢেলে দিয়েছে এই মশলার মধ্যে। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে। ওনারা সেই বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিল। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম কষানোর উপরেই যাবে, ওনারা কিন্তু অতিরিক্ত কোনো পানি ইউজ করবে না। বেশি পানি দেওয়ার দরকার নেই, তার কারণ হলো যেহেতু চিকেনটা ভাজার সময় 60 থেকে 70% মতো অলরেডি কুক হয়ে গিয়েছে, সেহেতু ওনারা বললো যে বেশি সময় নিয়ে পানি দিয়ে কষানোর কোনো দরকার নেই। যতটুকু পরিমাণ পানি দরকার একদম মাখা মাখা একটা ঝোল হওয়ার কারণে, তো ঠিক ততটুকু পানি ওনারা ইউজ করবে। আর আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। তার কারণ হলো আমাকে ভিতর থেকে বারবার বলছিল ভেতরে আসো ভেতরে আসো, কারণ প্রচণ্ড গরম হচ্ছিল, ওই দিন প্রচণ্ড গরম পড়েছে। আর একটু পরে ওনারা হলো বিফ রান্না করবে, সেটা আমি আপনাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দেব। আর আমাদের যে বাবুর্চি রান্না করে, আমি এখন আপনাদেরকে ওনাকেও দেখিয়ে দিচ্ছি। সেই হলো বাবুর্চি মামা, যিনি কিনা আমাদের ফ্যামিলি যে কোনো গেট টুগেদারে সবসময় ওনার হাতেই আমরা রান্না করিয়ে থাকি। আর ওনার হাতের রান্না কিন্তু খুবই মজা। আমাদের নানু বাড়িটা একটু বিশাল বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি না হলে অনেকটা জয়েন্ট ফ্যামিলির মতোই, আশেপাশে সবাই থাকে। আর এটা হলো ওনারা বিফ রান্না করছে। আমি একটা জিনিস খুব অবাক হলাম, ওনারা জাস্ট তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন হওয়ার পরে সম্পূর্ণ বিফটা দিয়ে দিল, কোনো মশলা কষায়নি, সামান্য লবণ দিয়ে। তারপর হলো একটু পরে ওনারা দেখতে পাবো আর কি দিচ্ছে। আমাকে বললো যে ওনারা যে বাটা মশলাগুলো আমরা ইউজ করে থাকি সচরাচর দেখা যায় পেঁয়াজ বাটা আদা রসুন বাটা পোস্তদানা বাটা, সেহেতু বিফের রেজালা করা হবে সেহেতু ওনারা নাকি পরে ইউজ করে। আর এখন এই পর্যায়ে ওনারা আমাকে বললো যে ওনারা হলুদ মরিচ এবং কাঁচামরিচ যেটা, এই 3টা জিনিস নাকি ওনারা দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিটের মতো কুক করবে, যেন বিফ থেকে যে পানিটা বের হওয়ার কথা
সেই পানিটা সম্পূর্ণটা বের হয়ে গেলে তারপর হলো ওনারা যে বাটা মশলাগুলো ইউজ করছে সেটা হলো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পোস্তদানা বাটা, জয়ফল জয়ত্রী বাটাও ইউজ করবে, কাজু বাদাম বাটাও ইউজ করবে। আর কোনো টমেটো সস টস কোনো কিছুই দিবে না, জাস্ট এইগুলো দিয়ে ভালো করে মাংসটাকে প্রায় ঘন্টা খানেকের উপরে হলো ওনারা কষাবে। কষানোর পরে একদম অল্প আছে, মানে মিডিয়াম থেকে একটু বেশি আছে, ওনারা কষিয়ে তারপর এই বিফটাকে রান্না করবে। আমি একদম লাস্টের দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিব বিফটা রান্না কেমন হয়েছে। আর এই যে আমার একটা কাজিন যার অনুষ্ঠানে এসেছি, আমাদের ছোট্ট কাজিন ভাইটার অনুষ্ঠানে এসেছি, তারই বড় বোন হলো ও হলো ব্যর্থ চেষ্টা করছে মুরগির বাচ্চা ধরার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা দুষ্টমি করছে। যেহেতু ঝোপ জারে যাওয়া ঠিক না, কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে মুরগির বাচ্চা ধরবে। লাস্ট পর্যন্ত কি হলো, সে ব্যর্থ হলো, ব্যর্থ হয়ে আবার আমার কাছে চলে আসলো। আর এখানে হলো ওনারা অলরেডি চিকেনটা দিয়ে দিচ্ছে, চিকেনটা দিয়ে ওনারা অলরেডি প্রায় কষানো শুরু করেছে। আর এটাই হলো বিফটা, দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা একদম। এখন কিন্তু একদম পুরো গরম, এখনো নিচে কয়লাগুলো দিয়ে উঠছে। আর এটা হলো প্যান্ডেলের যে জায়গাটা আমি রাত্রেবেলা দেখিয়েছিলাম, এ পাশ থেকে প্যান্ডেলটা খুলে দেওয়া হয়েছে, যার কারণ হলো প্রচণ্ড গরম ছিল ওই দিন। আর দেখতেই পাচ্ছেন বৃষ্টিও হয়েছে, তাও এত বেশি গরম। অলরেডি গেস্টরা আসা শুরু করেছে, এখানে আমার নানুরা, খালামণিরা, কাজিনরা সবাই আছে। আরও গেস্টরা আসবে, তারপর ওনারা হলো বাকি যে কাজগুলো সেটা শুরু করবে। উনি হলো আমার এক নানু, উনি অলওয়েজ খুব রাগান্বিত চেহারায় থাকে। এটা হলো চিংড়ি মাছ, ডিম, আরও কি কি করেছে দেখিয়ে দিচ্ছি। এটা হলো সাদা পোলাও করেছে, তারপর হলো খাসির তো রেজালা দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। আর যার প্রোগ্রাম, যার খাতনার অনুষ্ঠানে আমরা গিয়েছি, তার জন্য আমাদের গ্রাম দেশে বলা হয় যে খদ্দর, বড় একটা ডালাতে যে খাবার সুন্দর করে সাজানো হয়েছে। আর এটা হলো আমার প্লেটটা, আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে নিয়েছি, যদি আমি পরে খাবো। এখানে চিকেন রোস্ট, চিংড়ি মাছ, ডিম, আমি খাসির মাংস বা গরুর মাংস যে দুইটাই আছে, এগুলো পরে খাবো। এগুলার স্মেলে অলরেডি পেট ভরে গিয়েছে, এখন আর খেতে পারছি না। যার অনুষ্ঠান তাকে দেখেন কিভাবে খাচ্ছে। রাত্রেবেলা প্রচণ্ড ঝুম বৃষ্টি হয়েছে, আমার কাছে কিন্তু খুব বৃষ্টির স্মেল, প্লাস হলো এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো মেবি কামিনী ফুলের গাছ। এত সুন্দর স্মেল, বিশাল বড় একটা কামিনী ফুলের গাছ আছে এখানে, তার সাথে হলো বৃষ্টি। ওয়েদারটা এতটা বেশি ভালো লাগছিল যে বলার বাইরে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছিল। আমার খুবই ভালো লাগছিল, প্রায় 2 বছর পরে বাড়িতে আসা। আর আমি রাত্রেবেলা হলো খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি, দুপুরবেলা হলো পোলাও খেয়েছিলাম অল্প করে। খাসির মাংসটাও কিন্তু ওনারা রান্না করেছে, দেখুন কতটা সফট হয়েছে খাসির মাংসটা, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এতটা সফট ছিল, আমি যদিও তেমনভাবে খাসির মাংস পছন্দ করি না, কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে খাসির মাংসটা, আর খুবই মজা ছিল। সবাই ভালো বলেছে, প্রশংসা করেছে। অনেকটা ঝাল দিয়েছিল, তো এই তো। আর এটা হলো আমার নানুর বাড়ির পাশে হলো একটা পুকুরের মতো আছে, বড় বিলের মতো আছে, ওই পাশটা আমরা একটু বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম, সেজন্য ভাবলাম যে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেই। আমার কাছে ভালোই লেগেছে। আর আমি এখন যাচ্ছি হলো, আমার পাশে একটা খালামণির বাসা আছে, আমরা আজকে সেখানে ঘুরতে যাব। আমার কাছে মোটামুটি খুব ভালো লাগে এই জায়গাটাতে, যখন আমি আসি সচরাচর এখানে ঘুরতে। আর আমি চলে যাব আগামীকালকে, ঢাকায় ব্যাক করব, তাই ঘুরতে যাওয়া। আমি অলরেডি ট্রেনে উঠে গিয়েছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ট্রেন ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই স্লোলি যাচ্ছে। আমার মনটা খুবই খারাপ লাগছে, আমি আসলে ব্লগটা করতে চাইনি, তাও করা। ঢাকায় আবার ফিরে যাচ্ছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।